গাইড খুলে কি একটা সুন্দর ঘ্রাণ আসতো না বইয়ের? ঘ্রাণ নেওয়ার জন্য হলেও অন্তত তোমার এই ফিজিক্যাল বইটা তোমার সাথে রাখা উচিত। বিয়ের বাজারে যদি কথা বলি, যে জামাই যাই করুক, সরকারি চাকরি হলে জামাই, সরকারি চাকরি জানে নাই তার বিয়ে নেই। একটা মানুষের ইন্টারেস্টের জায়গায় যখন সে ক্যারিয়ার করবে, সে ম্যাক্সিমাম মানে আউটপুট বা ম্যাক্সিমাম সাকসেস হওয়ার রেটটা তার বেশি থাকবে। অবৈধ পথে যারা যায় বা অবৈধ পথে যারা উপার্জন করে, তাদের ইনকামটা তো আসলে অনেক সহজে আসে, কিন্তু এই সহজটা তো আসলে ধ্বংসের পথে নিয়ে যায়। ফুড চয়েস সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে এখন অবস্থা এমন হয়ে গেছে যে যত ওষুধ তত খাবারে পরিণত হয়ে গেছে আমাদের জীবন। তুমি খেতে আসো, কিছু খাও, দেখো খাবারটা কি শুধু মানে আকর্ষণীয়, দেখো কতটা মজার, খাবারগুলো যেন এভাবে ডাকে আমাদেরকে ডাকে। Assalamu alaikum, this is Mahfuzur Rahman Sakib and welcome to our podcast Breaking Limits with Mahfuz. আজকের পডকাস্টের গেস্ট হচ্ছে আমারই বন্ধু এমডি ফারহান জামি ফোজ, ভবিষ্যতের foz.com এর সিইও এবং এমডি। তো ফারহান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর আশীর্বাদে রহমতে খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। তো আমাদের পডকাস্টের যাত্রা তোমাকে দিয়ে শুরু করছি আমরা ফিজিক্যালি, এবং আমাদের অনলাইনেও পডকাস্ট আছে, সেটা হচ্ছে FM টকসে আমরা এপিসোডগুলো পাবলিশ করে থাকি। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করে রাখবেন। তো আজকের পডকাস্টের যে বিষয় যেগুলো আছে, আমরা কথা বলবো এডুকেশন এবং হচ্ছে গতানুগতিক পড়াশোনার যে ধারাবাহিকতা সিস্টেম এবং ক্যারিয়ার পাথওয়ে, একই সাথে মেডিসিন নিয়ে কথা বলবো এবং ফুড হ্যাবিট সম্পর্কে। তো আমরা শুরু করি হচ্ছে এডুকেশন বা ক্যারিয়ার নিয়ে। আমাদের পড়ালেখার একটা গতানুগতিক ধারা আছে, তো গতানুগতিক ধারায় পড়াশোনা করা উচিত নাকি বর্তমান যুগের যে পরিবর্তনশীল পড়াশোনা আছে সেই দিকে আমাদের বেশি ঝোঁকা উচিত? তোমার কি মনে হয়? আসলে পড়াশোনার বিষয়ে বলতে গেলে, জীবনে মানুষ হতে গেলে তো পড়াশোনাটা অবশ্যই জরুরি। হ্যাঁ, অবশ্যই, এটা তো আসলে ফেলে দেওয়া যায় না। আর পড়াশোনা হচ্ছে একটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জাদুকরী শিল্প। এটা যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারবে, তার সবসময় ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো সেই জায়গা থেকে পড়াশোনা তো ছাড়া যাবে না। আবার এইদিকে আমাদের দেশের যে পারিপার্শ্বিক প্রেক্ষাপট বা আমাদের যে এডুকেশন সিস্টেম, শুধু এইটার মধ্যে আবদ্ধ থাকলেই লাইফে খুব বেশি ভালো কিছু উন্নতি করা যায় না আসলে। তো এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এটার মধ্যেই আমাদের আসলে থাকা উচিত। এটা তো আমরা তো বাদ দিতে পারবো না। এটা তো আমাদের এটা তো আমাদের বাদ দেওয়া যায় না আসলে। তো এর পাশাপাশি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু শেখা উচিত, এক্সট্রা স্কিল যেমন হতে পারে সেইটা বই পড়া। কারণ যে ব্যক্তি, আমি ধরে নিলাম সে প্রেমের উপন্যাস পড়ে, সে তো পড়ছে, সে সাহিত্য হচ্ছে সবসময় একটা ক্লাসিক্যাল একটা বিষয়। সাহিত্য, প্রবন্ধ, এই যে জিনিসগুলা, এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল বিষয়। এইগুলা যে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে, তার চিন্তাধারার একটা অন্যরকম পরিবর্তন আসে, তার চিন্তা ভাবনা করার একটা অন্যরকম পরিবর্তন আসে। সাধারণ একজন মানুষ গতানুগতিক পড়াশোনা করেছে, মানে শুধু তোমার বলা যায় যে কারিকুলাম যে শিক্ষা এইগুলোর মধ্যেই ছিল। আর একজন ব্যক্তি এইগুলোর পাশাপাশি সে সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, নন ফিকশন এইগুলো পড়াশোনা করেছে। যে ব্যক্তি নন ফিকশন বা এগুলো পড়াশোনা করেছে, ওর চিন্তা ভাবনার ধরন একদমই আলাদা এবং খুবই উন্নত। এইটার ক্ষেত্রে আমি তোমার সাথে আসলে এগ্রি করবো, কারণ আমি তোমাকে বলি রিসেন্ট হচ্ছে আমি অনেকগুলো বই পড়েছি, কিন্তু একটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে বইটা ছিল 72 হচ্ছে লিটিল হাউ টু টক টু এনিওয়ান, 72 লিটিল ট্রিক্স। বইটার নাম অবশ্যই তোমার সাথে হয়তো পরিচিত। হ্যাঁ, আমি বইটা আমার কাছে আছে, এখনো পড়া হয়নি। আমি এই বইটি যখন পড়েছিলাম, তখন এখানে একজন স্ট্রেঞ্জারের সাথে তুমি কি ধরনের উপায়ে কথা শুরু করলে কথাটা সামনের দিকে এগোতে থাকবে এবং ইফেক্টিভ হবে বা ফ্রুটফুল হবে, ওখান থেকে আমি 3টা বা 4টা ট্রিক্স তোমাকে শেয়ার করছি। একটা ছিল যে স্টিকি আই কি, আমি যখন আরেকজনের সাথে কথা বলবো, অপোজিট পার্সনের সাথে আমার আই কন্ট্যাক্ট কোনো সময়ের জন্য ডিস্ট্র্যাক্ট হবে না,
মানে আমি অল টাইম তোমার সাথে আমার আই কন্ট্যাক্ট মেনটেন থাকবে। এবং একই সাথে এর সাথে মিলিয়ে আর একটা ট্রিক্স ছিল, সেটা হচ্ছে ইপক্সিআই। ইপক্সিআই হচ্ছে অনেকটা ক্যামেরা ফ্রেমের মতো। ক্যামেরা ফ্রেম দেখো না, যে অ্যাক্টর বা মডেল যেদিকে যায় ক্যামেরা সেদিকে ঘুরতে থাকে। তুমি কথা বলতে বলতে মুখে হাত দাও বা মাথায় হাত দাও, যাই করো, আমার আই কন্ট্যাক্ট তোমার দিকে থাকবে এবং তোমার বাম চোখের দিকে থাকবে। তুমি এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখবা যে তুমি যখন অপোজিট কারোর সাথে কথা বলবা, তার দুই চোখের দিকে না তাকিয়ে তুমি তার বাম চোখের দিকে গভীরভাবে তাকিয়ে কথা বলবা। কথাটা অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্স পাওয়া হবে, যে অপোজিট পার্সন ভাববে যে তাকে আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এটা হচ্ছে এইগুলো আমি শিখছি। হ্যাঁ, শুধু ওই বইটাতে আমি যতটুকু আর কি সামারি পড়েছি বইটার, ওখানে শুধু এইগুলাই না, আর অনেক এমনকি যদি কোনো দুইজন বিজনেস পার্টনার বা দুইজন বিজনেসম্যান তাদের ব্যবসা বা তাদের উদ্দেশ্য নিয়ে যখন কথা বলবে, এই বিষয়েও সেখানে কথা বলা আছে বা ওখানে লেখা আছে। যদিও আমি পড়িনি, কিন্তু সামারি হিসেবে আমি পাইছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি বলবো যে এই কারিকুলামের পাশাপাশি আমাদের ওই পড়াশোনা করা উচিত। এবং বর্তমান যুগ তো অনেক অ্যাডভান্স, কারণ দুনিয়া আসলে এখন বর্তমানে যেভাবে দ্রুত গতিতে দৌড়াচ্ছে সেই অনুযায়ী আমরা ধরতে পারছি না। আর আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা তো অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি যদি এখন যে স্কিলগুলো আমি পাই, আমার সামনে আসে ফেসবুকে স্ক্রল করতে, যে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমি আর 5 বছর আগে পাইতাম, আমি ওই সময় থেকে প্র্যাকটিস করা বা ওই সময় থেকে শেখার জন্য শুরু করতাম। তো যাই হোক, হয়নি, কিন্তু এখন চেষ্টা করছি যতটুকু করা যায়। তো আমি ব্যক্তিগতভাবে প্রিফার করব যে এই কারিকুলাম পড়াশোনার পাশাপাশি কোনো একটা স্কিল যেন আমরা সাথে রাখি, কারণ ওইটা আমাদের ভবিষ্যতে অনেক বেনিফিট দেবে। আচ্ছা, এখানে যেহেতু বই পড়ার কথা আসলে, এখানে আরেকটা জিনিস যুক্ত করি। এখন আমাদের চারিপাশে ডিজিটাল ডিভাইসের ছড়াছড়ি। আমরা চাইলেই আইপ্যাড ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, ফোন ইউজ করছি। রিসেন্ট যুগের বা জেনজি যুগের যারা আছে, এদের এক ধরনের মনোভাব যে আমি যেটা পড়বো সেটা ফোনে পড়ি, ফিজিক্যাল বইয়ের কি দরকার। ফিজিক্যাল বইটা অবশ্যই জরুরি, কারণ একটা বইয়ের যখন তুমি স্পর্শ করছো, তুমি পড়ছো, তার সাথে তোমার একটা কানেক্টেড একটা গভীর একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, যেটা তুমি ফিজিক্যাল ডিভাইস এটা পাবা না। তুমি যেটা বললে এটার সাথে আমি একমত, এই কারণেই যে ডিজিটাল ডিভাইসগুলোতে তুমি যদি পড়াশোনা করো, আমার কাছে ব্যক্তিগতভাবে এখানে যদি মনে হয় ওইটা ইফেক্টিভ হয় না। কারণ আমি যখন একটা বই পড়ছি, আমি কিন্তু চাইলে বইয়ের লেখার মধ্যে আমার যেটা ভালো লেগেছে, যে লেখাটা, যে বাক্যটা, আমি কিন্তু ওখানে মার্ক করে রাখতে পারছি। যেটা ডিজিটাল ডিভাইসে হয়, কিন্তু ওইভাবে আসলে আমার মনে হয় না যে বইয়ে দাগানো যে মজাটা ওইটা ওখানে পাওয়া যায় না। ওই যে আগে যখন ছোট থাকলে নতুন নতুন গাইড কিনে নিয়ে আসতো বাবা মারা, গাইড খুলে কি একটা সুন্দর ঘ্রাণ আসতো না বইয়ের? ঘ্রাণ নেওয়ার জন্য হলেও অন্তত তোমার এই ফিজিক্যাল বইটা তোমার সাথে রাখা উচিত, কারণ নতুন বইয়ের যে ঘ্রাণ, এটা আসলে পাওয়া যায় না অন্য কোথাও। আচ্ছা, ক্যারিয়ার প্রসঙ্গে যেহেতু বললাম যে আমাদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি আছে, সেখানে আমরা চেষ্টা করবো বাইরের বই পড়া। সেটা যে কোনো বই, নন ফিকশন বই হোক, ফিকশন হোক, অথবা এখনকার যুগে তো নিউজ লেটার পাওয়া যায়, বিভিন্ন সাইটে আর্টিকেল পাওয়া যায়, অথবা সে উপন্যাস পড়ুক, কিন্তু তার জন্য জ্ঞান অর্জন করা খুবই জরুরি। হ্যাঁ, কারণ আমরা যে কারিকুলামের মধ্যে আছি, এখানে আসলে পূর্ণাঙ্গ রূপে কোনো জ্ঞান পাওয়া যায় বলে আমার মনে হয় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের যে কারিকুলাম সিস্টেম, এটা আসলে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার একটা মাধ্যম। আমি যদি বলি, আমরা প্রাইমারি পড়াশোনা করি কেন? হাই স্কুলে আসার জন্য। হাই স্কুলে পড়াশোনা করি কেন? একটা ভালো কলেজে আসার জন্য। ভালো কলেজে আমরা ভালো করে পড়াশোনা করি কেন? কারণ যদি আমি ভালো করে এখানে পড়াশোনা করি, অ্যাডমিশনে যদি আমি একটু ভালো করে পড়াশোনা করি, ভালো ইউনিভার্সিটি যাব। আমাদের সিস্টেমটা আসলে এইভাবে সাজানো, কিন্তু অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট সে যখন হাই স্কুলে পড়াশোনা করেছে, সে যেন জ্ঞানী হয়ে ওঠে, মানুষ হয়ে ওঠে। তো সেই জিনিসটা আসলে আমাদের এই কারিকুলামে নাই। কিন্তু আমরা যদি নন ফিকশন বা আদার্স যে বইগুলো আছে, এগুলো যদি আমরা একটু পড়ি, আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আসলে হয় কি যে বইয়ের মধ্যে দিয়ে প্রকৃত বাস্তবতাটা আসলে বোঝা সম্ভব না, কিন্তু অনেকটাই কল্পনা করা যায়। কল্পনা শক্তিটা উন্নত হয়। সেখান থেকে আমরা অন্তত
বুদ্ধিমান হতে পারবো, আমরা বুঝতে পারবো আমাদের ভবিষ্যতে আসলে এই পথে গেলে এটা হতে পারে, এই জিনিসগুলা আমরা আসলে মানে আত্মস্থ করতে পারবো। তো আমি মনে করি যে আসলে বই পড়া হোক বা যাই হোক, কারিকুলামের মধ্যে আবদ্ধ না থেকে কিছু না কিছু করা উচিত আমি মনে করি। আচ্ছা, আমি তোমার হচ্ছে হাই স্কুলের একটা ছোট গল্প শেয়ার করি। ওখানে হতো কি যে যে পাঠ্যাভ্যাস উন্নয়নের একটা বেসরকারি সংস্থা থেকে আমাদেরকে গল্পের বই দেওয়া হতো, বিভিন্ন ধরনের গল্পের বই থাকতো। সপ্তাহে একটা দিন একটা স্যার এসে বইগুলো আমাদেরকে দেবে, পরের সপ্তাহে এগুলো আবার চেঞ্জ করে নতুন বই দিত, এবং বছর শেষে একটা পরীক্ষা হতো। তো দেখা যেত আমাদের ভিতরে একটা ভুল ধারণা ছিল যে আমাদের একাডেমিক বই আমরা পড়ে শেষ করতে পারি না, আমরা আমাদের জন্য তো ওই বইগুলো পড়া বিলাসিতা। হ্যাঁ, দিন শেষে হতো কি, একাডেমিক পড়া তো আমাদের হতো না আলটিমেটলি, এবং যেই এক্সট্রা আমাদের গল্পের বইগুলো থাকতো যেখান থেকে আমাদের জ্ঞান শক্তি আরও প্রখর হতো, সেটাও আমাদের পড়া হতো না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে আরও কিছু ছেলেমেয়েরা থাকতো, তারা একাডেমিক বইটা পড়তো, সাথে গল্পের বইটা পড়তো। তো দেখা যেত কি আমাদের তাদের বোঝার যে সক্ষমতা, চিন্তার যে জগতের যে প্রসারণ আমাদের চাইতে ওদের বেশি হতো, হ্যাঁ, এবং একাডেমিক রেজাল্টও আমাদের চাইতে ওরা বেশি ভালো করতো, কিন্তু আমরা খারাপ করতাম। আমাদের একাডেমিকও ভালো হতো না, আবার আমাদের যে অতিরিক্ত জ্ঞান অর্জনের পথ সেটা আমরা বন্ধ করে রাখতাম। আসলে কি যে তুমি যখন একটা বই পড়বা, আমি যদি তোমাকে একটা উপন্যাস পড়তে বলি বা তোমাকে যদি একটা নাটক একটা গল্প পড়তে বলি, তখন ওটা তুমি অনেক গুরুত্ব সহকারে পড়ো। কেন? কারণ ওখানে তোমার একটা আলাদা আনন্দ কাজ করে, একটা অনুভূতি তৈরি অনুভূতি হয়। কাজ করে। আর পাশাপাশি যে জিনিসটা হয় যে যখন তুমি একটা গল্প বা বই পড়ো, ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শব্দ বাক্য দিয়ে ওই গল্প বা নাটক কবিতা উপন্যাস এগুলো কিন্তু সাজানো থাকে। হ্যাঁ, পাশাপাশি ওই শব্দগুলো তুমি যখন পড়ো, তোমার মস্তিষ্ক মানে নিজের থেকেই ওই শব্দগুলো দিয়ে তোমার মাথায় বা মস্তিষ্কে একটা আলাদা জগৎ তৈরি করে দেয়, আলাদা একটা ইমাজিনেশন বা একটা দৃশ্য তৈরি করে দেয়। তুমি একই সাথে পড়ছো এবং তুমি ইমাজিন করছো যে ইমাজিন করছো ওই অবস্থানে আছো, ওই অবস্থানে পরিবেশে আছো। আছো। এইটা যে কত মানে কি বলবো, কিভাবে বোঝাবো তোমাকে, এটা যে কি পরিমাণ তোমার মস্তিষ্ককে সক্রিয় করে, মস্তিষ্ক স্নায়ুগুলোকে সক্রিয় করে, না এটা আসলে বলে বোঝানো যাবে না। এই জন্য যারা কারিকুলামের পাশাপাশি ওই বইগুলো পড়ছে তাদের রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে, কারণ তাদের অল্পতে পড়ে কারিকুলামের ওইটা তারা কভার করতে পারতো, তারা ভিজুয়ালাইজ করতে পারতো, তারা সহজে বুঝতে পারতো। এই জন্য তারা সবসময় আমাদের থেকে একটু এগিয়ে থাকতো। আচ্ছা, ক্যারিয়ার প্রসঙ্গে যেহেতু কথা বলছিলাম, সেখানে আমরা যেটা বলবো যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পছন্দের জায়গা থাকে। হ্যাঁ, আর আরেকটা থাকে ফ্যামিলি চয়েস। হ্যাঁ, ফ্যামিলি চয়েস ক্যারিয়ার আমরা স্পেসিফিক বলবো না, এক এক ফ্যামিলিতে এক রকম থাকে। তো একটা মানুষ যে জিনিসটা পছন্দের সাথে গ্রহণ করে সেই সেক্টরে তার ক্যারিয়ার গড়াটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ হবে, নাকি সে তার ফ্যামিলি স্ট্রাকচার ক্যারিয়ারের দিকে ঝুঁকবে? আসলে এইটা নিয়ে আমাদের এত ভিডিও এত মোটিভেশন আছে যে বলার প্রয়োজন আসলে নেই। তারপরেও যেহেতু তুমি প্রশ্ন করেছো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিজের যেটা পছন্দের এইটা বেছে নেওয়াটাই বেটার। কারণ দিন শেষে পরিশ্রম করবো তো আমি, হ্যাঁ, তাই না? নিজে পরিশ্রম করবো আমি, উপার্জন করবো আমি। তো আমার সেই উপার্জনের জায়গাটা যদি আমার ভালো না লাগে, আমি যদি সেখানে কমফোর্ট ফিল না করি, তাহলে তো আসলে ওইটাতে আমার কোনো লাভ হবে না। দিন শেষে আমি উল্টারও মানসিক একটা চাপের মধ্যে থাকবো, একটা স্ট্রেসের মধ্যে থাকবো। কারণ না আমার এখানে ভালো লাগছে কাজ করতে, না আমি এখান থেকে কিছু করতে পারছি। আমি যদি আমার পছন্দের কাজটা করি, সেটা যে কোনো কিছু হতে পারে, ফটোগ্রাফি হতে পারে, ভিডিওগ্রাফি হতে পারে, অ্যানিমেশন বানানো হতে পারে, লেখালেখি হতে পারে। পৃথিবীতে এমন না যে ফটোগ্রাফি করে কেউ সুনাম অর্জন করতে পারেনি, এমন না। অনেক ফটোগ্রাফার ইভেন এমনও আছে যে কিছু কিছু ফটোগ্রাফার তারা পার ঘন্টার জন্য 1 লাখ 2 লাখ করে চার্জ করে। এত বেশি এমনও অনেক আছে। এটা আমার এইভাবে জানা ছিল না। হ্যাঁ, এমনও আছে, মানে তাদের ডিমান্ড এমন। অবশ্য তারা তো মানে যাদের দেখা যাচ্ছে যে কোনো ওয়েডিং ফটোগ্রাফিতে যায়, বা দেখা যাচ্ছে জন্মদিন, বার্থডে বা কোনো অকেশনে যখন তারা ফটোগ্রাফি করতে যায়, তখন তারা খুব হাই প্রোফাইলে যায়। তো সেই ক্ষেত্রে তাদের চার্জটা অনেক বেশি থাকে।
আর আমরা যেই বিভিন্ন ক্যালেন্ডারে যে ছবিগুলো দেখি এইগুলো তো আসলে কোনো মানে অ্যানিমেশন বা না হয় না, ক্রিয়েটেড না, এগুলো তো এগুলো photography। ফিজিক্যাল একটা জায়গায় উপস্থিত হয়ে সঠিক সময়ে ফটোগ্রাফি। তাহলে কিভাবে তুমি বলতে পারো যে না তার কোনো মূল্যায়ন নেই? অবশ্যই অবশ্যই আছে, কিন্তু সেই জায়গাটায় সে যেতে দেখা যাচ্ছে তার 10-15 বছর সময় লেগেছে। তারপরে যে ডিজিটাল মার্কেটিং করে সে কি ইনকাম করেছে না? না, সেটা সে অবশ্যই করছে। 2 তলা বাড়ি করে ফেলেছে, এমনও উদাহরণ আছে আমাদের দেশে। আর এখন তো ফ্রিল্যান্সিং এ সরাসরি। আর একটা কথা এখানে আমি একটু যুক্ত করি, ঝিনাইদাতে একজন ব্যক্তি আছে, আমি তার নামটা না বলি, আমার দেখা মানে বেস্ট বা কোয়ালিটিফুল একজন পার্সন। সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে, অ্যামাজনের সাথে আরও বেশ কয়েকটার সাথে করে। তার 10 তলা বিল্ডিং আছে এবং সেখানে 2টা ফুল ফ্লোর হচ্ছে তার অফিস। মানে তার ওখানে মিনিমাম তুমি গেলে দেখবা যে এমন একটা বিল্ডিংয়ে 40 জন মানুষ একসাথে কাজ করছে ডিজিটাল প্রোডাক্টের জন্য বা ডিজিটাল মার্কেটিংয়ের পিছনে। সিম্পল কিছু প্রোডাক্ট তারা ডিজাইন করছে, তাদের ফুড ক্লায়েন্ট বেসড হচ্ছে আমেরিকান মার্কেট প্লেসটা। এখান থেকে তারা হাজার হাজার ডলার প্রত্যেক মাসে তারা বাংলাদেশে নিয়ে আসছে জায়গায় বসে। তাহলে কি সে কি উন্নতি করছে না তার ইন্টারেস্টের জায়গায় ক্যারিয়ার করে? আসলে এটাই তো মানে তুমি বলে দিলে, সেটা কি যে তার বাসার 2টা ফ্লোরে সে অফিস বানিয়েছে। তাহলে এখান থেকে আর কি বোঝার বাকি আছে? হ্যাঁ। তার যদি সেই অ্যাবিলিটি না হতো তাহলে তো হতো না। আর না, না। সে এই কাজে নিজেকে কমফর্ট ফিল করেছে বিধায় সে ওই জায়গায় যেতে পেরেছে। আমি যদি তোমার ভিডিও এডিটরের কথা বলি, এমনও ভিডিও এডিটর আছে আমি নিজে দেখেছি। মানে তোমার ইন্ডিয়ান কিছু ভিডিও এডিটর আমি একটু ঘাটাঘাটি করছিলাম, তো মাত্র 36 সেকেন্ডের একটা ভিডিওর জন্য তারা 23,000 তোমার রুপি বা 25,000 রুপি এরকম চার্জ করে থাকে মাত্র 23 সেকেন্ডের ভিডিওর জন্য বা 36 সেকেন্ডের ভিডিওর জন্য। শুধু ইন্ডিয়ান না, আমাদের বাংলাদেশেও আছে। নীল নাফিসকে হয়তো চেনো? হ্যাঁ, আমরা সবাই যে 2 সেন্ট পডকাস্টে একবার আসছিল। নীল নাফিসের যে এমজেড মিডিয়া বলে একটা মিডিয়া আছে, ওখানে ওরা শুধু যে শর্ট ফর্ম কন্টেন্ট। খালিদ ফারহান ভাই উনি বলছিল যে ওর সার্ভিসটা এত পরিমাণ এক্সপেন্সিভ যে খালিদ ফারহানের মতন একজন ব্যক্তি তার সার্ভিসটা অ্যাফোর্ড করতে পারেনি। বাংলাদেশে স্টিল আছে, শর্ট ভিডিও বানিয়ে অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, এমন আছে তো, এমন অসংখ্য আছে। তো যারা এই কাজগুলো করে যে লাখ লাখ টাকা ইনকাম করেছে তারা অবশ্যই তাদের কমফোর্টের জায়গাটা আগে বিবেচনা করেছে, নিজেদের ভালো লাগা কোনটা এটা করেছে। যেমন আমি পার্সোনালি আমি ব্যবসাটাকে বেশি পছন্দ করি। আমি ব্যবসা নিয়ে ঘাটাঘাটি করতে, ব্যবসা নিয়ে কথা বলতে, ব্যবসার নিয়ে ভিডিও দেখতে, এই জিনিসগুলো আমার খুব মানে আকৃষ্ট করে। এমনকি আমি যদি কোথাও মানে কোথাও কোনো কিছু কিনতে যাই, আমি আমি ধরে নিলাম যে আমি বাজারে যে একটা জুতা কিনবো, আমি আগে ওই জুতার যেই দোকানদার থাকে বা যিনি জুতা বিক্রি করে, আমি তার কাছে আগে শুনি যে এটার কোয়ালিটি কি। কারণ একটা বিজনেসের একটা মূল প্রান্ত প্রোডাক্ট। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আমি প্রোডাক্ট তৈরি করলাম, করে সেটা আমি বাজারে বিক্রি করলাম, কাস্টমার এসে আমাকে কিনে নিয়ে গেল। কারণ আমি যদি প্রোডাক্টটা ভালো না করি তাহলে তো আমার ব্যবসা চলবে না, তাই না? তো এই জন্য আমি আসলে মানে ওই ব্যবসার রিলেটেড যে জিনিসগুলা ওইগুলো আমি জানার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইভাবে। আর পার্সোনালি আমি মূলত প্রাইভেট সেক্টরকে একটু বেশি পছন্দ করি। হ্যাঁ, মানুষের তো পছন্দের জায়গা থাকে। প্রাইভেট সেক্টর আসলে আমি বলবো যে নিজের যে পছন্দের যে জায়গাটা, নিজের ভালো লাগার যে জায়গাটা, ওইটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। দিন শেষে আমি যখন সফল হব, তুমি যখন সফল হবা, বা আমার এক বন্ধু যখন সফল হবে, তখন কিন্তু আসলে ফ্যামিলি ওইটা দেখবে না যে ছেলে আসলে কি করে। দিন শেষে দেখবে ছেলে টাকা ইনকাম করে, ছেলে এখন সফল। এটাই হচ্ছে মেন বিষয়। তো আসলে দিন শেষে কি মানে ফ্যামিলি বলো বিসিএস দাও, বিসিএস পড়াশোনা করো, সরকারি চাকরি করো, তুমি নিজের পছন্দের জায়গাটা ফেলে তুমি ওখানে চেষ্টা করলে তুমি আসলে ওখানে যে মন দিতে পারবা না, তোমার ওই পরিশ্রমে তোমার মন বসবে না, তুমি ওখানে কমফর্ট ফিল করবা না, কারণ ওটা তোমার ভালো লাগে না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতে আসো, ওইটাতে কাজ করো। আজ না হোক কাল, কাল না হোক পরশু, 5 বছর পর হলেও তুমি সেখানে অবশ্যই সফল হবা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজের ভালো লাগার জায়গাটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশি ক্যারিয়ার পাথটা এত ন্যারো কেন? এই যে অনেকগুলো অপশন আছে, তারপরও কেন যে আমরা সরকারি চাকরি, বেসরকারি কিছু চাকরি এই দিকেই ঝুঁকি? বিশেষ করে সরকারি চাকরিকে আমি বেশি ফোকাস দেব, যে এত অপশন থাকতে হ্যাঁ, হোয়াই গভর্নমেন্ট জব? হ্যাঁ, আসলে আমাদের দেশে সরকারি চাকরির
যে চাহিদা এটা আসলে খুবই বেশি, মানে এটা আসলে বলার মতো না। তো এটার আসলে অনেকগুলো কারণ আছে, মানে আমি যতটুকু এটা নিয়ে ভেবেছি বা চিন্তা ভাবনা করেছি, এটা অনেকগুলো কারণ আছে। আচ্ছা, এখানে আর একটু পয়েন্ট যুক্ত করে দিই যে সরকারি চাকরির যে ভাবনা, এটা কি ফ্যামিলি স্ট্রাকচার ক্যারিয়ার থেকে আসে কিনা, বা কোনো চাপ তৈরি হয় কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেমন এক্সাম্পল ধরো যে বিয়ের বাজারে যদি কথা বলি, হ্যাঁ, যে জামাই যাই করুক সরকারি চাকরিওয়ালা জামাই লাগবে। সরকারি চাকরি হলে সরকারি কোনো- চাকরি যার নাই তার কোনো বিয়ে নেই, তার মানে কোনো সে যদি রীতিমতো 45 বছর বয়স্কও হয়, হুম, হুম। তাও তার 25 বছর বা 25 বছর তো অনেক বেশি, তার গ্রহণযোগ্যতা বেশি। তার মানে ওই লোকের সাথে সে তার মেয়েকে বিয়ে দিতে এক এক কথায় রাজি। মানে আমাদের সিচুয়েশনটা এমন পর্যায়ে এখন, মানে সরকারি চাকরির যে চাহিদা, তো এইটা আসলে ওই একটা দিক থেকে তুমি যে পয়েন্টটা বললে ওইটা তো অবশ্যই আছে। দ্বিতীয়ত পরিবারের একটা প্রেশার আছে। হ্যাঁ, কারণ আমরা বেশিরভাগ বেসরকারি চাকরি কেন করতে চাই না, কারণ আমাদের ধারণা যে যখন তখন চাকরি চলে যেতে পারে। বেসরকারিতে আর সরকারিতে আমি একবার ঢুকলে তো আমাকে সহজে ওখান থেকে বের করতে পারবে না। তো এই হিসাবে অনেক সময় আমরা আর কি সরকারিতে বেশি তোমার গুরুত্ব দিই, ফোকাস দিই। আরেকটা দিক সেটা হচ্ছে যে বয়স, মানে একদম শেষ জীবনে যে আসলে মানুষের তো কিছু করার থাকে না, কারণ শক্তি সামর্থ্য ভাবে থাকে না। তো সেই সময় একটা ভালো একটা অ্যামাউন্টের পেনশন পায় তারা। তো সেই কারণে আর কি তা অনেকে সরকারি চাকরি করতে চায়। কিন্তু আমার জায়গা থেকে যে ধারণাটা, এটা আসলে আমি মনে করি যে এইভাবে না ভেবে আমরা যদি একটু ভিন্নভাবে ভাবি, একটু ভিন্নভাবে চেষ্টা করি, তাহলে আসলে জীবনটা ভালোভাবে চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব। আচ্ছা, ধরো একজন সরকারি চাকরিজীবী 10 বছর চাকরি করবে, করে তাকে ক্যাশ 50 লক্ষ টাকা দেওয়া হবে। 10 বছর চাকরি করে সে 50 লক্ষ টাকা সে একটা মানে ডিপোজিট পাবে 10 বছরে। ওখানে একজন বেসরকারি চাকরিজীবী যার চাকরির মেয়াদ হবে 5 বছর, সে 50 লাখ টাকাই টাকা পাবে। কিন্তু 50 লাখ টাকা পাবে, কিন্তু 5 বছরের ভিতরে তার যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। তো এই দুইটা সিনারিওতে তুমি কোনটা বেছে নেবা? আমি অবশ্যই তোমার সেকেন্ড অপশনটা বেছে সেকেন্ড নেব। অপশনটা বেছে নেবে? হ্যাঁ, কারণ প্রাইভেট সেক্টর এমন একটা জায়গা যে এখানে মানে স্কিল বা এক্সপিরিয়েন্সকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। তো তুমি যদি একটা জায়গায় 5 বছর না, তুমি 2 বছরও চাকরি করো, তাহলে তুমি অনেক এক্সপিরিয়েন্স। এমন তুমি যদি 2 বছর 3 বছরও করো, তুমি অনেক এক্সপিরিয়েন্সড, মানে প্রাথমিক অবস্থায়। তো সেই জায়গা থেকে তুমি যদি 3 বছর চাকরি করার পরও, মানে তারা, আমি ধরে নিলাম তারা তোমাকে 5 বছরের চুক্তি নিয়ে তোমাকে চাকরিতে নিয়েছে, 3 বছর পর তোমাকে বলছে যে মাহফুজ সাহেব আমরা আর আপনাকে রাখতে পারবো না, তো আপনার সাথে যে চুক্তিটা হয়েছিল 50 লক্ষ টাকা, ওইটা আমরা আপনাকে দিয়ে দিব। আমি অবশ্যই মনে করি যে এটাতে রাজি হওয়া উচিত। এমনকি ওই কোম্পানি যদি 3 বছর পর যদি আমাদেরকে বা তোমাকে বা অন্য কাউকে যদি চাকরি থেকে বের করেও দেয়, তুমি তোমার যে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে ওইটা নিয়ে তুমি আরো ভালো জায়গায় যেতে পারবা। আমি মনে করি তুমি খুব বেশি ভালো জায়গায় যেতে না পারলেও তোমার অল্টারনেটিভ একটা অপশন তুমি খুঁজে নিতে পারবা। তো সেই ক্ষেত্রে তুমি কেন তুমি সরকারি চাকরিতে যাওয়া, মানে আমার যদি সরকারি চাকরি খারাপ না, ওইটাও দরকার আমাদের দেশে বা সমাজে। প্রত্যেকটা সেক্টরের লোকই দরকার, প্রত্যেক সেক্টরের লোকের দরকার। কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো যে আসলে সরকারি চাকরির প্রতি ফ্যামিলি বা মানুষের যে এত চাপ, ওইটাকে বিশ্লেষণ করার জন্য আর কি এগুলা বলা হচ্ছে। আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আমার মূল টার্গেট হচ্ছে যে মানুষের পার্সপেক্টিভ বা চিন্তার যে ধারাটা সেটাকে একটু পরিবর্তন এই জন্য কিন্তু আমি নাম দিয়েছি যে ব্রেকিং লিমিটস। ঠিক আছে, লিমিটসকে ব্রেক করা। হ্যাঁ, কারণ এখনকার রিসেন্ট বাজারে সরকারি চাকরির জন্য কম্পিটিশন অনেক বেশি, অনেক বেশি। এনটিআরসি বলো, বিসিএস বলো, অন্যান্য যেসব পরীক্ষা আছে, তুমি দেখো এত পরিমাণ ক্যান্ডিডেট, মানে তুমি পরীক্ষার হলে যে ফ্রাস্ট্রেশনে ভুগবা যে আমার আর হবে না চাকরি, এখানে আমার জীবন শেষ। আর আসলে সরকারি চাকরিতে মানুষ যায়, ওই স্রোতে যারা যায় বেশিরভাগই দেখবা যে বয়স শেষ হয়ে যায়। শেষ সময় যখন আর চাকরি বয়স থাকে না, তখন তারা কি করে, তারা ব্যবসা বাণিজ্য করে, অথবা তখন তারা বেসরকারি চাকরির জন্য ঢোকে। অনেকেই আছে, বেশিরভাগই বলা যায় এমনটাই হয়। কারণ সরকারি চাকরিতে একটা লিমিটেড সংখ্যা আছে, ওখানে তো চাইলেই তো লক্ষ লক্ষ লোক নিতে পারবে না, ওখানে তো একটা লিমিটেড সিট আছে। তো সবাই তো সেখানে পাবেও না। আমাদের দেশে আমি কয়েক বছর আগে, তো আজ থেকে 7-8 বছর আগে আমি দেখছিলাম একটা বিসিএস
পরীক্ষার একটা সিটের পিছনে 2000 জন প্রতিদ্বন্দ্বী ছিল। আজ থেকে 7-8 বছর আগে 2000 জন প্রতিদ্বন্দ্বী ছিল। তুমি বলো যে এই 2000 জনকে পার করে তোমাকে সবার আগে 1 নম্বর হতে হবে, 2 নম্বর হলেও হবে না, 1 নম্বরই হওয়া লাগবে, তাহলে তুমি সিটটা পাবা। তাহলে বলো সেখানে কি পরিমাণ পরিশ্রম করা লাগবে? অনেক। তাহলে সেখানে তুমি কিভাবে বলতে পারো যে 2000 জনের মধ্যে 1000 জনও চাকরি পাবে? তো সেখান থেকে বেশিরভাগই এমনটাই হয় যে তোমার শেষ বয়সে তারা হয়তো বেসরকারি চাকরিতে ঢুকে, যদি তার বাবার যদি কোনো সয় সম্পত্তি থাকে সেগুলো দেখাশোনা করে, বা যাই হোক এইভাবেই তারা পরবর্তীতে জীবন পরিচালনা করে। তো আমি ব্যক্তিগতভাবে ওই দিকে না যেয়ে আমি বলবো যে আমি আগে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করব। 1-2 বছরের মধ্যে, আমার গ্র্যাজুয়েশনের 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ একটু খোঁজাখুঁজি করলে, একটু পরিশ্রম করলে আমার একটা চাকরি হয়ে যাবে, এবং মিনিমাম 25,000-30,000 টাকা স্যালারি আমি পাবো একদম প্রাথমিক পর্যায়ে। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমার কাজকর্ম দেখে তারা আমাকে আরো প্রমোশন দিবে। তুমি তো হচ্ছে 10ম গ্রেড বা 11 বা 12 যে গ্রেডের চাকরিগুলোতে ঢুকলেও তো তোমার ওরকমই স্যালারি আসবে একটা সরকারি চাকরিতে ঢুকলে। আমি যদি তোমাকে 9 গ্রেডের কথাই বলি, যদি তুমি 9 গ্রেডের একটা চাকরিতে ঢুকো, প্রধানমন্ত্রীর একটা কার্যালয়ে, ধরো তুমি পরীক্ষা দিয়েছো, তুমি চাকরি পেয়েও গেছো, তো সেখানে তুমি 9ম গ্রেডের চাকরির ওখানেই তুমি 20,000 টাকা স্যালারি পাবা, সর্বোচ্চ 25ও না, 20 থেকে 22, এর বেশি পাবা না। কারণ আমার একজন কাছে সেখানে চাকরি করেছে বলে আমি এটা বলতে পেরেছি। তাহলে সেই ক্ষেত্রে তুমি একবার হিসাব করো, তুমি কত বছর পড়াশোনা করলে, তোমার গ্র্যাজুয়েশনে কত বছর ধরে তুমি পড়াশোনা এই চাকরির জন্য ব্যয় করলে, তাহলে সেই ক্ষেত্রে তুমি মাত্র 22,000 টাকা বেতন পাচ্ছ। মানে আলটিমেটলি হচ্ছে যে আমি পড়াশোনার জন্য যে পরিমাণ টাকা হচ্ছে মানে ইনভেস্ট করেছি, তার চাইতে আমার হচ্ছে ফিডব্যাক যেটা আসছে সেটা তার চাইতে অনেক কম। তোমার সেই পরিমাণ ফিডব্যাক পাওয়া আসলে যাচ্ছে না এখনকার প্রেক্ষাপটে। আমি হচ্ছে সরকারি চাকরি বেসরকারি চাকরি কোনোটাকে আমি ছোট করে দেখবো না, প্রত্যেকটারই দরকার, প্রত্যেকটা সেক্টরে লোক দরকার। আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে আমাদের যে চিন্তাধারা বা মনোভাব এটাকে পরিবর্তন করা। কারণ একটা মানুষের ইন্টারেস্টের জায়গায় যখন সে ক্যারিয়ার করবে, সে ম্যাক্সিমাম মানে আউটপুট বা ম্যাক্সিমাম সাকসেস হওয়ার রেটটা তার বেশি থাকবে। হ্যাঁ অবশ্যই, কারণ তুমি যখন, আমি সাপোজ তোমার বলি, তোমার আগ্রহ কি নিয়ে, এই যে তুমি পডকাস্ট করছো, তার মানে তোমার মিডিয়া জগতে একটা, আমার মিডিয়া জগতে একটা আগ্রহ আছে, ডিজিটাল প্রোডাক্টের উপর আগ্রহ আছে, তুমি এখানে এইগুলা নিয়ে কাজ করতে ভালোবাসো, পছন্দ করো, তাহলে আমি বলবো যে তুমি এই জায়গা ছেড়ে যদি অন্য কোথাও যাও, তোমার এই আগ্রহটা তো নষ্ট হয়ে গেলই। আর তুমি এই যে তোমার যেদিন থেকে তোমার এই বিষয়ের উপর আগ্রহ তৈরি হয়েছে, তুমি সেদিন থেকেই তো এটা নিয়ে কাজ করছো, দেখছো, ঘাটাঘাটি করছো, পড়াশোনা করছো, তোমার যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 6 মাস হোক, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো একটা নলেজ এসেছে, জ্ঞান এসেছে, সেটা তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে মানে এইটাও জলাঞ্জলি গেল। আবার আদৌ তুমি যেটাতে লাভ দিয়েছো, যেই স্রোতে তুমি নেমেছো, ওই স্রোতে যে তুমি আসলে মূল লক্ষ্যে পৌঁছাতে পারবা কিনা এটা তুমি জানো না। সুতরাং আমি ওই জায়গায় বলবো যে নিজের প্যাশনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে। কারণ যেটা আমার কাছে কমফোর্টেবল, আমি অবশ্যই সেটার দিকেই যাব। এখানে ফ্যামিলি একটা এক্সপেকটেশন অবশ্যই থাকে যে আমার এই লাইনে যাক, ওই লাইনে যাক, কিন্তু আমি বলবো যে আলটিমেটলি ক্যারিয়ার সেক্টরে আপনি নিজেই থাকবেন, টিকে থাকবেন। সো এমন অপশন আপনি নিজের জন্য বেছে নেবেন যেটা আপনার জন্য মানে দিন শেষে আপনার একটা প্রশান্তি কাজ করে, যে আমি যে কাজটা আসলে করতে চেয়েছিলাম আমি সেটাই করি, ভিন্ন কাজ করছি না। যার ফলে কি হচ্ছে, আমি একটু মানসিক প্রশান্তি পাচ্ছি, কাজে আমার একটা উদ্দীপনা থাকছে, অন্যান্যরা যে পরিমাণ গুরুত্ব দিয়ে কাজ করছে তার চাইতে আমার গুরুত্বের পরিমাণটা বেশি থাকছে, আমি ক্লান্ত হচ্ছে না। যেমন মিডিয়া জগতে তুমি যেটা বললে যে আমার ইন্টারেস্ট আছে, আমাকে যদি মিডিয়া জগৎ নিয়ে সকাল থেকে তুমি ভোর পর্যন্ত কাজ করতে দাও, হারান ট্রাস্ট মি, আমি নন স্টপ কাজ করতে পারবো। কিন্তু তুমি যদি বলো যে তুমি যেখানে একটা হচ্ছে চাকরির পরীক্ষার জন্য বসে বসে পড়ো, 4 ঘন্টা টেবিলে বসে থাকা আমার জন্য খুব কঠিন। এটা আসলে আমার ক্ষেত্রেও একই বিষয়, কারণ মানে চাকরির জন্য পড়াশোনা আসলে আমিও ওইভাবে করি না। আর মূল কথা হচ্ছে যে রিজিকে যেটা আছে ওইটা তুমি পাবাই। মৃত্যু যেমন মানুষকে খুঁজে নেয়, রিজিক ঠিক সেইভাবে মানুষকে খুঁজে নেয়। রিজিক তোমার আসবেই, কিন্তু বিষয় হচ্ছে যে তুমি হালাল হারামের যে বিষয়টা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমার পছন্দের জায়গা। তো আমি মনে করি যে নিজের প্যাশনটাকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত, কারণ যেটাতে আমি টায়ার্ড হচ্ছি না, যেটাতে আমি ক্লান্ত বোধ করছি না,
তাহলে নিশ্চয়ই ওইটা আমার ডেভেলপমেন্ট বেশি হবে, আমার অবশ্যই ওইটাতেই বেশি। আমি যদি সকাল থেকে সন্ধ্যা ওইটা নিয়েই পড়ে থাকতে পারি, অবশ্যই আমি ওইটা নিয়ে অনেক এগিয়ে যাব। আমি তো এটাই মনে করি। যেমন আমি তোমাকে বলি, রিসেন্ট হচ্ছে পরীক্ষার জন্য একটু পড়াশোনা করে লাগছে, এয়ার ফাইনাল পরীক্ষা। একই সাথে আমি হচ্ছে ডিজিটাল একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমি ঠিক করছি। আমি টানা 2 দিন 2 রাত একটানা কাজ করেছি। আমার কোনো মানে বিরক্তি নেই এবং হতাশা নেই, একই সাথে মানে আমার কোনো টায়ার্ডনেস নেই, আমি যে ঘুমাইনি এটা আমাকে কোনোভাবে ইফেক্ট ফেলছে না। যে আমার একটা টার্গেট যে এটাকে আমি ঠিক করব, যেভাবে হোক আমি যে কোনো মূল্যে আমি ঠিক করব। আমার প্রোডাক্টটা অ্যাক্টিভ হতে হবে যাতে আমি টাইম মতো এটা মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই জন্য ইন্টারেস্টের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ইন্টারেস্টের জায়গা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা যে বিষয় হচ্ছে তুমি যেটা বললে যে হালাল হারাম, এটা অবশ্যই মেনে বেছে নিতে হবে। হ্যাঁ, যাচাই বাছাই করে নিজের মতো জিনিসটা সিলেক্ট করে কারণ দিন শেষে এটা আসলে আমরা অনেকে বিশ্বাস করি না বা এটাকে গুরুত্ব দিই না। কিন্তু দেখো যে একজন ব্যক্তির সন্তান, সে ঠিক মতো খেতে পারে না, করতে পারে না, মানে আজকে কি খাবে, আজকে তো যাই হোক একভাবে দিন চলে গেল, কালকে কি হবে তারা জানে না। ওই ব্যক্তির সন্তান দেখো অনেক উপরে চলে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে অনেক উপরে যাচ্ছে। আর একজন আছে যে তোমার সন্তান যা চাই সাথে সাথে দিয়ে দেয়, মানে কমতি নেই। এবং হিসাব করে দেখা যায় যে লোকমুখে তার ইনকাম নিয়ে একটা আলোচনা সমালোচনা চলে, অমুক অনেক টাকা ইনকাম, অমুক অনেক টাকা ইনকাম করেছে। তো ওই ব্যক্তির সন্তান আসলে ভালো পথে যাবে না, যায় না। ভাই এটা তো সমাজের মানে উদাহরণ, এটা তো আমাদের সমাজেই তো আছে, এটা তো আর মানে লোক মুখে বলা গল্প না, আমরা বাইরে থেকে টেনে নিয়ে আসছি, বাইরে থেকে টেনে আসে না, এটা আমাদের মধ্যেই আছে। তো মোরালিটি যখন মানুষের মধ্যে নষ্ট হয়ে যায় তখন আসলে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। আর এটা আসলে তুমি যা করবা তোমার সে ফলটা তো ভোগ করাই লাগবে। আমি তোমাকে সাধারণ একটা উদাহরণ হিসেবে বলি, আমার সেদিন রাস্তায় চলতে চলতে আমার এই জিনিসটা উপলব্ধি হলো যে আসলে কেন যে অবৈধ পথে ইনকাম করে তার সন্তান কেন তোমার এই মানে অবৈধ পথেই যায়। এর একটা মূল কারণ হচ্ছে যে তুমি চাহিবা মাত্রই যদি দিতে বাধ্য থাকিবে তো সমস্যা হবে, বুঝেছো। তোমার সন্তান চেয়েছে, সে চাওয়া মাত্রই যদি সে পেয়ে যায় তাহলে তার যে নিডস সেটা তো ফুলফিল হয়ে গেল। ওটার জন্য তো ওর যে একটা মানে পরিশ্রম, আগ্রহ থাকবে, ওই যে একটা আগ্রহ, ওই যে পরিশ্রম, যে আমার এই জিনিসটা দরকার, আমার বাসা থেকে দিতে পারছে না, আমার নিজেকে করে নিতে হবে, ওই যে আগ্রহ, এই আগ্রহটা তোর ভিতরে তৈরি হবে না। ফলে ও কি করবে, যে ওর চিন্তাধারা এমন হবে যে আরে আমি তো চাওয়া মাত্রই পেয়ে যাচ্ছি বাসা থেকে, তো এত পেরে রাখি, আমি আমার মতো করে লাইফ লিড করব। ও কিন্তু তখন মানে বেপরোয়া হয়ে যায়, নিজের মতো করে চলা শুরু করে। এভাবে চলতে 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 একসময় কিন্তু নিজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, মানে সব দিক দিয়ে একটা বাজে অবস্থা তৈরি হয়। আর যেই মানুষটা পরিশ্রম করে আসছে, তুমি খেয়াল করে দেখো যে যেই মানুষটা আজ না খেয়ে আছে, কাল না খেয়ে আছে, ওর মাথায় এই চিন্তা আছে যে কীভাবে আমার সামনের দিকে অগ্রসর হব, কীভাবে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করবো যেন আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে। তো এই যে আসলে এই জায়গাটাই আসলে আমাদের মূল সমস্যা। সুতরাং অবৈধ পথে যারা যায় বা অবৈধ পথে যারা উপার্জন করে তাদের ইনকামটা তো আসলে অনেক সহজে আসে, কিন্তু এই সহজটা তো আসলে একটা ধ্বংসের পথে নিয়ে যায়, আলটিমেটলি ধ্বংসের পথেই নিয়ে যায়। হ্যাঁ, যে অবৈধ পথে আসে, যা ইনকাম হারাম, তার দেখবা হয় সে জুয়া খেলে, তার সন্তান নষ্ট হয়ে গেছে, অথবা তার এমন একটা রোগ ব্যাধি আসে যে রোগ ব্যাধিতে তার ওই অর্ধেকের বেশি সম্পত্তি নষ্ট হয়ে যায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, নিজের শরীরও নষ্ট হয়, ধন সম্পদও নষ্ট হয়। তাহলে আসলে দিন শেষে তো লাভ কি, সবকিছু নষ্ট। ক্যারিয়ারের চিন্তা, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যামিলি যে ক্রাইসিস বা সবকিছু থেকে সবকিছু নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে করতে আমাদের হয় কি আস্তে আস্তে বা আমাদের যে গতানুগতিক যে আমাদের জীবনধারা বা লাইফস্টাইল চলে ওইটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আমরা ওইভাবে গুরুত্ব দিই না, কিন্তু ওইটা এমনভাবে পরিবর্তন হয়ে যায় যে ওইটা একটা ব্যাড ইম্প্যাক্ট আমাদের শরীরের উপর পড়ে। যেমন সাপোজ ধরো সফট একটা স্কিল আমি শেখার জন্য আমি রাত জাগছি, দিনের পর দিন আমি রাত জেগে কাজ করছি, তখন কি হচ্ছে আমার তো রাত্রে তোমার বডির শরীরে একটা রেস্টের প্রয়োজন ছিল,
আমি শরীরকে রেস্ট দিচ্ছি না, এবং ওই রাত্রে অনেক রাত 2টা 3টা ধরো, ওই সময় তোমার খাওয়ার দরকার নাই। না তখন কি করছি, আমার যেহেতু রাত জেগে আমি কাজ করেছি বা পড়াশোনা করেছি, যাই করেছি, চিন্তা ভাবনা করেছি, আমার তখন ক্ষুধা লেগে গিয়েছে। হ্যাঁ তো কি হচ্ছে, ওই রাত্রে আমি এমন কিছু খেয়ে ফেলছি যেটা ভারী হয়ে যাচ্ছে আমার জন্য। হ্যাঁ দিনের বেলায় তুমি এটা দেখবা, যদি রাত জেগে থাকো, দিনের বেলায় যতটুকু বা সময়ের সাথে যতটুকু ক্ষুধা লাগে, এটা রাত্রে বেলায় ডাবল হয়ে যায়, আরো বেশি আরো বেশি হয়ে যায়। লাগে। হ্যাঁ যে রাত্রে বেশি হয়ে যায়, যার ফলে খাওয়া বেশি হয়ে যাচ্ছে, এবং খাওয়ার সাথে সাথে আমি কি হচ্ছে, ঘুমিয়ে পড়ছি, ক্লান্তি এসে যাচ্ছে। তখন কি হচ্ছে, রাত্রে আমার বডির রেস্ট দরকার ছিল, সেটা পাইনি। রাত্রে খাওয়ার দরকার ছিল না, তখন খাওয়া লাগছে। তখন কি, বডি তো কোনোভাবে যখন রেস্ট পাচ্ছে না, সব কিছু চলমান আছে, এবং খাবারটা তো বার্ন হওয়ার কথা ছিল। হ্যাঁ একটা ক্যালোরি যখন আমার বডিতে আমি নিয়েছি, তখন ওইটা তো আমার বার্ন করা উচিত না। হ্যাঁ অবশ্যই। বার্ন যখন করা হচ্ছে, তখন কি, ওটা শরীরে লেগে যাচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে শরীরের শেপ, কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। যে আগে আমাকে দেখতে সুন্দর লাগতো, এখন আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে দেখতে আসলে সুন্দর লাগে না। হ্যাঁ যে আস্তে আস্তে আমার লাইফস্টাইল, ফুড এনভায়রনমেন্ট বা ফুড চয়েস সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ। যার ফলে এখন অবস্থা এমন হয়ে গেছে যে যত ওষুধ তত খাবারে পরিণত হয়ে গেছে আমাদের জীবনধারা। এটাও সত্য। আমরা যে পরিমাণ ওষুধ খাই, আমার মনে হয় যে ওই পরিমাণ আমরা ভাত খাই। আমরা, হ্যাঁ, আমার যেটা মনে হয়, কারণ ওষুধের পরিমাণ এখন অনেক বেশি। মানে এখন এমন কোনো বাসা নেই যেখানে আলাদা একটা ওষুধের জন্য ঝুড়ি বা বাক্স নেই। হ্যাঁ, এমন প্রত্যেকটা বাসায় আছে, এমন পরিবার খুঁজে পাওয়া খুবই কষ্ট। কিন্তু আগে আসলে আমাদের দাদা দাদি বা তাদের পিতা মাতারা কিন্তু এইভাবে কিন্তু জীবন লিড করেনি। না আসলে এখানে সমস্যাটা কি, যে শুধু ক্যারিয়ারের দোষ দিলে আসলে হবে না, অনেক কিছু ম্যাটার করে। হ্যাঁ অনেক কিছু ম্যাটার করে, যেমন ডিজিটাল ডিভাইস। রাত জেগে থাকার পিছনে কিন্তু এটা একটা কারণ। সবাই যে মানে পড়াশোনার জন্যই রাত জাগে এমন না। বেশিরভাগ লোক তুমি দেখবা যে রাত জেগে ফেসবুকে স্ক্রল করছে, ইউটিউবে ভিডিও দেখছে। অবশ্যই এটাও আমরাও করে থাকি, কিন্তু আমি ব্যক্তিগত চেষ্টা করি এটা থেকে বিরত থাকার। এটা আমার অনেক সময় হয়ে যায়, আমি চেষ্টা করি যে রাত 10টা বিরত থাকার। 10টা থেকে 12টা এর মধ্যে আমি ঘুমিয়ে চেষ্টা করি। এবং মানে তুমি অবাক হয়ে যাবা যে আমি যদি 10টা থেকে 12টা এই সময়ের মধ্যে ঘুমিয়ে যাই, আমি কিভাবে জানি সকাল 6টা বা তার আগে একা একা ঘুম ভেঙে যায়। তো এইটা তোমার শরীরের জন্য খুবই উপকারী। এই যে ঘুম, তুমি ঘুমিয়ে যাচ্ছ, আবার তুমি একা ঘুম থেকে উঠছো, কোনো অ্যালার্ম বা মানে কৃত্রিমভাবে কোনো কিছু তোমার সাপোর্ট লাগছে না তোমার ঘুম থেকে ওঠার। এই ঘুমটাই আসলে শরীরের জন্য জরুরি। বিভিন্ন তোমার যে ডাক্তার বা বিভিন্ন তোমার গবেষকরা এইভাবে ঘুমানোর কথাটাই বলেছে। তো ওই ক্ষেত্রে আসলে তুমি যেটা বললে ওইটার সাথে আমি একমত, যে আমরা রাত জেগে থাকি 2টা 3টার সময় আমাদের প্রচন্ড ক্ষুধা লাগে, আমরা ভারী খাবার খাই। এবার মানে খাবার খাওয়ার পরে যে আমরা পরিশ্রম করব, ওই পরিশ্রমটা আসলে আমার তো ওই এনার্জিটা আসলে নাই, ওই সময় আসেও না। আমরা যে খাবার খেয়েছি, ঠিক আছে খাবার খেয়েছি, কিন্তু খাবার খাওয়ার পরে তো আমাদের এনার্জি আসেনি। তখন কি করি, বেশিরভাগ সময় আমরা ঘুমিয়ে পড়ি, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মানে প্রথমত রাত জেগে আসি, একটা সমস্যা। রাত 2টা 3টার সময় খাবার খেয়েছি, একটা সমস্যা। দ্বিতীয়ত খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে যাচ্ছি। এখানে আরেকটা মজার টুইস্ট কি জানো, যে কাজের জন্য বা যে কাজের একটা নিয়ত করে আমি রাত জেগে আসি, সেই কাজটা ঠিক মতো হয় না। মাঝখানে কি হচ্ছে, আমি রাত জেগে থাকছি, আজে বাজে খাবার খাচ্ছি, যে আমার শরীরকে আমি নিজে নষ্ট করছি। আসলে মানে তুমি যে কাজটার জন্য রাত জেগে আসো, কাজটাও পরিপূর্ণভাবে হয় না, আবার এদিকে শরীর নষ্ট হয়। এই দিক থেকে কি হয়, এইভাবে আসলে আমাদের হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমাদের অসুস্থতা বেড়ে গেছে। এটা কিন্তু একদিনে হয়নি, অল্প অল্প করে ধীরে ধীরে এটা 1 দিন 2 দিন 3 দিন এভাবে করতে যখন আমাদের হ্যাবিটটা বছরের পর বছর চলে আসছে, তখন আমাদের এই সমস্যাটা হয়ে গেছে। আর আসলে ওষুধের যে বিষয়টা, যে শুধু এইটা তো আছেই, আমরা যেটাতে কথা বললাম এটা তো আছে, এর পাশাপাশি আর একটা হচ্ছে যে আমাদের খাদ্যে ভেজাল, প্রচুর পরিমাণে মানে খাদ্যে আগে কি হতো, যে হাতে করে 2-1টা খাবারে তোমার ভেজাল পাওয়া যেত। এখন প্রত্যেকটা খাবারে মানে ভেজাল কোনটাতে নেই এটা খুঁজে বের করতে হয়। এখন এমন পরিস্থিতি, আগে কোনটাতে ভেজাল আছে এটা খুঁজে নিতে হতো বা এটা খুঁজে পাওয়া যেত। এখন কোনটাতে ভেজাল নেই এটা খুঁজে পাওয়া দুষ্কর আমাদের জন্য। তো এই যে আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা আমাদের শরীরে আসলে মানে অ্যাবজর্ব করতে পারছে না।
যার কারণে আমাদের অন্যান্য বাইরের দেশের অন্যান্য জনগোষ্ঠী তাদের তুলনায় আমাদের গড়েও কিন্তু অনেক কম, 25-30 বছর কম, কমে গিয়েছে অনেক। অনেক কমে গেছে। তার উপর এখন তুমি হাসপাতালে যাও, বেশিরভাগ মানুষের হার্টের সমস্যা, না কিডনিতে সমস্যা, ডায়াবেটিসের সমস্যা অনেক বেশি, ডায়াবেটিস সমস্যাটা অনেক বেশি। এখানে ইন্টারেস্টিং একটা তথ্য দিতে আমার, যেমন পরিচিত একজনই ছোট বাচ্চা, হ্যাঁ সে হচ্ছে 6 কি 7 পড়ে, তার ডায়াবেটিসের সমস্যা, হ্যাঁ 9-10 পড়ে তার ডায়াবেটিসের সমস্যা অনেক আছে। এইটা তো হওয়ার কথা ছিল না, এটা তো আসলে হওয়ার কথা এটা তো ছিল না। শেষ বয়সের রোগ, এটা কেন শিশুদের হবে? এটা আসলে তোমার একদিক থেকে জিনগত একটা রোগ এটা। আচ্ছা। তো ওই জিনগত থেকে ওইভাবে আসতে পারে, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের খাদ্যের কারণে আর কি আমাদের এই সমস্যাটা। আমাদের অবশ্য অনেকে বলে চিনিটা অ্যাভয়েড করতে, চিনিটা আসলে অ্যাভয়েড করা উচিত। আমি আগে অনেক প্রচুর চিনি খেতাম, কিন্তু এখন আমি অনেক কমিয়ে দিয়েছি। মিষ্টি জাতীয় জিনিস আমি পরিমাণ মতো খাই, একবারে তো আসলে কমানো সম্ভব না, যেন অল্প 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 করে। এখন আমার দেখা যায় যে আগে আমি খুব কোল্ড ড্রিঙ্কস খেতাম, এখন কিছুটা কমিয়ে দিয়েছি। তারপরে চায় আগে চিনি প্রচুর খেতাম, এখন দেখা সেখানে একটু কমিয়ে দিয়েছি। আসলে এটা তুমি দেখবা যে তুমি যদি 1 সপ্তাহ এই চিনি কম খাওয়া বা চিনি বাদে যদি খাওয়া ট্রাই করো, 1 সপ্তাহ পর থেকে তোমার চিনি লাগবে না, তুমি খুব ইজিলি তুমি এটা খেতে পারবা। তো এই চিনি একদিক থেকে যেমন আমাদের শরীরে অনেক ক্ষতি করে, এটাকে আসলে বলা হয় সাদা বিষ। সাদা বিষ, সাদা বিষ, এটাকে সাদা বিষ বলা হয়। আচ্ছা। তো চিনি মূলত অ্যাটেনশন নষ্ট করে দেয়, যে কনসেন্ট্রেশন। আমি তোমাকে যদি বুঝিয়ে বলি যে তুমি একটা জিনিস ধরো 6 মাসের একটা লেন্দি প্রসেস, তুমি একটা কাজ করবা, কাজটা ফুলফিল করতে আমার 6 মাস লাগবে। যারা বেশি পরিমাণ চিনি খায় তাদের ওই কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, ওরা 6 মাসের ওই লেন্দি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। তার উপর শরীরে তোমার ডায়াবেটিস তো আছেই, তাই না? তার উপর আরও বিভিন্ন রোগ ব্যাধি, এগুলো তো আসলে হয়। মানে খাবারের যে সমস্যা, খাবারের যে ভেজাল, এটা আসলে যে কী পরিমাণে ক্ষতি করে আমাদের, এটা আসলে বলে বোঝানো খুবই কষ্ট। হাসপাতালে গেলে আমি বেশিরভাগই দেখি হার্টে রিং করাতে হচ্ছে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, কিডনি ডায়ালাইসিস, এই ধরনের সমস্যা আসলে আমাদের আছেই, কিছু ছাড়ছে না। মানে রোগ লেগেই আছে, রোগ লেগেই আছে। আমার হার্টের সমস্যা, আমি ওষুধ খাচ্ছি, এই হার্টের সমস্যা মানে শেষ হতে পারেনি, আমার কিডনিতে সমস্যা হয়ে গেছে, মানে একটার পর একটা লেগেই আছে, অনেকটা লুপ আকারে। কখনো শরীরের হচ্ছে এক অঙ্গ বিকলাঙ্গ হচ্ছে, তো কিছুক্ষণ পরে আর এক অঙ্গ বিকলাঙ্গ হচ্ছে। মানে এটা আসলে বেশিরভাগ খাবারের কারণে সমস্যাটা হয়ে থাকে। এখানে খাবারের পরিবেশ বা মানে পারিপার্শ্বিক যে পরিবেশও কিন্তু অনেক প্রভাব সৃষ্টি করে। যেমন তোমাকে বলি, আগে 100 থেকে 200 গজের ভিতরে চায়ের দোকান বলো বা বিভিন্ন ফাস্টফুড বা যে কোনো ধরনের খাবারের দোকান 2টা 3টা এর বেশি থাকতো বা একটাও থাকতো। এখন হয়ে গিয়েছে মানে অল্প একটু জায়গার ভিতরে তুমি 10টা দোকান পাচ্ছ। হ্যাঁ, হচ্ছে তোমার ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, ওর ভিতরে তোমার 20টা 25টা 30টা দোকান। মানে পরিবেশ তোমাকে হচ্ছে তোমার অ্যাটেনশন সিক করছে, তুমি দোকানে আসো, তোমার ক্ষুধা লাগেনি, তুমি খেতে আসো, কিছু খাও। দেখো খাবারটা কি শুধু মানে আকর্ষণীয়, দেখো কতটা মজার, মানে এইভাবে খাবারগুলো যেন এভাবে ডাকে আমাদেরকে ডাকে। এটা আসলে হয় মানে আমাদের এখানে। যাই হোক, তো আমাদের এই যে তোমার যে 4 রাস্তার মোড় বা গোল চত্বর পাওয়া যায়, এখানে তুমি দেখবা যে 3 বছর আগেও, তুমি যদি হিসাব করো 3 বছর কেন 2 বছর আগেও যদি তুমি যাও, এখানে খাবারের দোকানের সংখ্যা খুবই কম ছিল। আমি যদি উদাহরণ দিই, আমাদের ঝিনাইদহ সদরের তোমার যেই মুজিব চত্বর বলে যে জায়গাটা, চুয়াডাঙ্গা স্ট্যান্ডের কাছেই, ওখানে আগে সর্বোচ্চ 1টা কি 2টা দোকান ছিল, মানে চায়ের দোকানই ছিল, অন্য কোনো দোকান ছিল না, চায়ের দোকান ছিল। এখন সেই জায়গায় গেলে মানুষ কনফিউজ হয়ে যায় যে আমি ওইটা খাবো না এটা খাবো, ওইটা খাবো না এটা খাবো, মানে কোনটা রেখে কোনটা খাবো অপশন। হ্যাঁ, যে আমার বাছাই করতে করতে সময় চলে যাচ্ছে, আবার না চাইতেও খেয়ে ফেলছি। এখন ওখানে যে খাবারগুলো বিক্রি হয় কোনোটাও তো তোমার হেলদি ফুড না, জাঙ্ক ফুড সবগুলা। দেখ পানিপুরি, ভাজা পোড়া, চপ, বেগুনি, ফুচকা, চটপটি অথবা কাবাব। তো এই জিনিসগুলো তো আসলে মানে ভালো লাগার থেকে, কিন্তু এটা তো শরীরে আসলে খুব বেশি মানে এনার্জি দেয় না। হ্যাঁ, এটা একেবারে যে খাওয়া ঠিক না তা না, টেস্ট বাড অনুসারে তো একটু ভিন্নতা করা যায়, ভিন্নতা আসা উচিত। কিন্তু আমরা এটা আসলে মানে 3 বেলা ভাত খাওয়ার মতো করে খাই, আমাদের মন চাইলেই খাই, আসলে সমস্যাটা আমাদের ওই জায়গায়। মানে পরিবেশ আমাদের কেমন ভাবে প্রভাবিত করছে যে আমরা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না।
মানে যারা ব্যবসা করছে বা যারা খাবারগুলো সেল করছে তারা তো ব্যবসার জন্যই করছে, তাদের ভালোর জন্য বা একটা ভালো নিয়ত নিয়ে তারা করছে, কিন্তু কন্ট্রোলটা তো আমাদের নিজেদেরকে করতে হবে। আমি যদি দিনের পর দিন ভাবে খেয়ে যাই, আমার শরীর তো আসলে আজ না হোক কাল তো অসুস্থ হয়ে যাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা খাবার খাই কিন্তু সেই অনুযায়ী আমরা ওই পরিশ্রম করি না। তুমি যদি দেখো গ্রামের কৃষকরা কিন্তু অনেক দিন বাঁচে, অনেক 60, 70, 80, 90, 100 ইভেন 100 আমি হ্যাঁ তুমি যেটা বললে 100, কিছুদিন আগে আমার এক বাসার পাশে এক প্রতিবেশী মারা গিয়েছে, তো ওনার কাছে বয়স জিজ্ঞাসা করা হলে বলে যে 100-র কাছাকাছি বা 100। উনি হচ্ছে মাঠে কাজ করতে হবে। তো কৃষক যারা হয় বা যারা পরিশ্রম করে অত্যাধিক, আমি কৃষকদের উদাহরণ দিয়েই বলি যে তারা প্রচুর পরিশ্রম করে, এবং তারা মানে তুমি আমি তো অল্প একটা ছোট বাটিতে খাই, আর তারা এত বড় একটা গামলা নিয়ে বসে তারা। তো দেখো তারপরেও এত খাবার খেয়েও তাদের কোনো সমস্যা হচ্ছে না কেন? শরীরে কোনো পরিবর্তন নেই, কারণ তারা সে পরিশ্রম করে, তারা যে খাবারটা খাচ্ছে ওই খাবারটা ব্যয় হচ্ছে, এবং তাদের শরীরগুলো প্রচুর টাইট। তুমি যদি দেখো আমাদের মতো এমন না, আমাদের মতো টাইট, কারণ তারা যে পরিমাণ খাবার খায়, যে পরিমাণ ইনপুট হয় ওই পরিমাণ আউটপুটও হয়, যার জন্য তাদের শরীরের সমস্যা খুব কম হয়, খুবই সীমিত। কিন্তু আমরা যারা শহর কেন্দ্রিক, আমরা শহরে বসবাস করি, আমরা যে পরিমাণ খাই ওই পরিমাণ আমাদের ব্যয় হয় না, যার কারণে শরীরের গঠন নষ্ট হয়ে যাচ্ছে, শরীরের ভেতরের যেই পার্টসগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এইগুলোর হচ্ছে বেনিফিট নিচ্ছে কারা? ডাক্তাররা, তারপরে মেডিসিন জগতে যারা আছে, তারপরে হচ্ছে জিম বা শহর কেন্দ্রিক তো অনেকগুলো জিম আছে, এরা হচ্ছে এই বেনিফিট গুলো নিচ্ছে। আপনাকে জিমে কেন যেতে হবে? আপনি হাঁটাচলা করেন, প্রকৃতির মাঝখানে সময় ব্যয় করেন, দৌড়ান, আপনাকে জিমেই কেন যেতে হবে? জিমে যাওয়া দরকার, তার জন্য একটা স্পেসিফিক একটা দল আছে, তাদের যাওয়া দরকার, সবার না। আসলে তুমি যেটা বললে যে জিমে আসলে যাদের শখ যে আমার বডিটাকে একটু ফিট করব, বা যাদের বডি বিল্ডার হওয়ার ইচ্ছা, তারা তো আসলে যাবে, এটা বাধ্যতামূলক। কিন্তু তাদের জন্য তো আমাদের বেশিরভাগ মানুষই এখন জিমে যায় কারণ নিজেদের শরীর অতিরিক্ত ওজন বেড়ে গেছে, খাবারের সমস্যা আছে এই কারণে। তো আসলে ওই জায়গা থেকে মানে একদিক থেকে আমরা তো খাবার খাওয়ার ক্ষেত্রে নিজেদের কন্ট্রোল করছি না, শরীর নষ্ট হয়ে যাচ্ছে। মানে আসলে খাবারের যে একটা রুটিন, এটা আসলে ওলট পালট, পুরো এলোমেলো। আমাদের যে লাইফ স্টাইল এটা একদম ওলট পালট। এটা চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা ভালোভাবে এটাকে কন্ট্রোলে আনতে পারি। যদি কন্ট্রোলে আনতে পারি আমরা সুস্থ থাকবো, আদারওয়াইজ কি হবে, আমরা এমন ওলট পালট রুটিন থাকবে, ডাক্তারের কাছে যাব, ডাক্তার ওষুধ লিখে দিবে, টেস্ট দিবে, আমরা সেই অনুযায়ী চলবো, ওষুধ খাবো, একেতে শরীর নষ্ট হয়ে গেছে, তারপর আবার ওষুধ খেয়ে আরও সমস্যা। আর 1-2টা সমস্যার কারণে ওষুধ খাইলে ঠিক আছে, কিন্তু যখন আমরা একাধিক ওষুধ খাচ্ছি তখন আমাদের শরীর তো কোনটা রেখে কোনটার রিয়াকশন নেবে, সবকিছু একসাথে মিক্সার হয়ে যাচ্ছে, রোগ আরো জটিল হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে বললাম না যে হার্টের রোগ সারতে পারছে না, কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, পায়ের সমস্যা, মাথায় সমস্যা, হাড়ের সমস্যা, মস্তিষ্কের সমস্যা। আসলে একেতে খাবার খেয়ে নিজেদের শরীরটা নষ্ট করেছি, ওলট পালট খাবার, পাশাপাশি ওলট পালট খাবার খেয়ে অসুস্থ হয়ে যে ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, একটা ওষুধ খাচ্ছি, তারপরে আবার আর একটা, এইভাবে 4-5টা ওষুধ এক ওয়াক্তে খাচ্ছি, এক ওয়াক্তে খাচ্ছি, আরো 4টা ওয়াক্তে তো বাকি, আরো 4টা ওয়াক্ত বাকি আছে। যদিও খাবার খাওয়ান যেমন 3বার, আমাদের এখন হচ্ছে নামাজও 5 ওয়াক্ত হয়ে গেছে, খাবারও 5 ওয়াক্ত হয়ে গেছে। ওরকমই তো, তুমি সকালে খাচ্ছ, দুপুরে খাচ্ছ, বিকালে খাচ্ছ, রাত্রে খাচ্ছ, কয়েক তো তুমি রাত 2-3টা থাকো, ওখানে আরেকবার, তাহলে কত হিসাবে 5 ওয়াক্ত খাওয়া হচ্ছে। যাই হোক, তো এটা আসলে মানে নিয়মের মধ্যে আসা উচিত, ডিসিপ্লিন বা রুটিনের মধ্যে আসলে আমাদের থাকা উচিত। তাহলে তুমি সাদা বিষের যে কথাটা বললে, চিনি সাদা বিষ, তুমি কি জানো 1 চামচ চিনি খেয়ে এটাকে বার্ন করতে মিনিমাম আধা ঘন্টা দৌড়াতে হয় না, হাঁটা লাগে? এটা সম্পর্কে কি তোমার জানা আছে? এটা সম্পর্কে জানা ছিল না। 1 চামচ চিনি তুমি খেয়েছো, শুধু খাও বা যে কোনো কিছুর ভিতরে দেখাও, শুধু 1 চামচ চিনি বার্ন করতে তোমার 30 মিনিট নন স্টপ হাঁটা লাগবে অথবা দৌড়ানো লাগবে। তাহলে এমন চামচকে চামচ চিনি প্রতিদিন শরীরে তুমি দিয়েই যাচ্ছ, কিভাবে তুমি সুস্থ থাকবা? এটা আসলে এটাই তো আসলে প্রশ্ন,
যে আমি কীভাবে সুস্থ থাকবো। কারণ আমার যে ফুড হ্যাবিট বা খাওয়ার যেই বিষয়টা, মানে একেতে রুটিন ঠিক নেই, তারপরে এই ধরনের খাবার আসলে অসুস্থ তো হবই স্বাভাবিক। এইভাবে আসলে বেনিফিট হচ্ছে কারা, আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে বেনিফিট হচ্ছে যারা খাবার ব্যবসায়ী তারা, এবং যারা মেডিসিন তারা। কারণ মেডিসিনের দিন শেষে আমি খাবার খাচ্ছি, শরীর আমি নষ্ট করছি, ব্যবসা তো খাবার যে বিক্রি করছে তার হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছি শরীর নষ্ট করে, ডাক্তার ওষুধ দিচ্ছে খাচ্ছি, আমার শরীর আবার নষ্ট হচ্ছে। এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে আসলে নিজেদের কন্ট্রোল করতে হবে। আমাদের মানে সেলফ ব্যালেন্স বা সেলফ যে কন্ট্রোল করার যে সক্ষমতা, এটা একেবারে নেই বললেই চলে। যার কারণে আমাদের জেনারেশন আসলে অনেক পিছিয়ে, কারণ যে কোনো দিক থেকে অনেক পিছিয়ে। যদিও এখন মানে একদিক থেকে অ্যাডভান্স, কিন্তু এই রুটিনের দিক থেকে অনেক পিছিয়ে আমরা। মানে এটা আসলে আমাদের এই যে রুটিনের যে কথাটা বলছো, জাপানিজ একটা টেকনিক আছে ইকিগাই বলে একটা বইও আছে। তা ওদের ইকিগাই বা 1000 বছর বেঁচে থাকার যে টেকনিক, সেখানে কিছু কিছু ওদের বিষয় আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, অল্প খাবার খাই, বা আমাদের যেই হচ্ছে মুসলিম যে আমাদের ইথিক্সগুলো আছে এখানেও আছে যে শরীরের 4 ভাগের ভিতরে যে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর বাকিটা রেখে দেওয়া উচিত, যাতে আমি ইজিলি চলাফেরা করতে পারি এবং আমার শরীরও সুস্থ থাকে। জাপানিজরা এই কিছু কিছু আমাদের যেই সুন্নতগুলো আছে, এই ধরনের জিনিসগুলো তারা টেকনিক হিসেবে গ্রহণ করে তারা হাজার হাজার বছর বেঁচে থাকে। এবং ইভেন আমাদের বয়সের একজন মুরব্বী বা বয়স্ক যে ব্যক্তি আছে তাকে যে কাজ করতে দেবা, একজন জাপানিজ ওই বয়সের একজন ব্যক্তিকে নিয়ে কাজ করতে দাও, তুমি পরিবর্তন সামনে দেখতে পারবা যে ইনি উঠতে যে তার মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু উনি দিব্যি ভালো করে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, এবং ওনার শরীরে কোনো বয়সের ভাঁজ পড়ছে না। তোমার জাপানিজরা তো খাবার বা রুটিন নিয়ে অনেক সচেতন, আবার হেলথ নিয়ে তারা অনেক কনসাস। তারা স্বাস্থ্য নিয়ে, বা এই জন্য জাপানিজদের আয়ু কিন্তু তুলনামূলক অনেক বেশি। আমাদের কেন, পৃথিবীর অন্যান্য দেশের থেকে তাদের আয়ুটা কিন্তু অনেক বেশি। তুমি জাপান এবং চায়না এই দুইটা জায়গায় যাও, সেখানে ওদের চিকিৎসা ব্যবস্থা অনেক সুন্দর। ওদের যে খাবারটা খাই, ওরাও যে ফাস্টফুড খায় না এমন না, খাই, কিন্তু ওদের লাইফ স্টাইলটা অনেক সুন্দর, ওরা ডিসিপ্লিনের মধ্যে থাকে। এবং জাপানিজরা অত্যন্ত ডিসিপ্লিনড, ওরা এই জন্য তো ওরা আমাদের থেকে 50-100 বছর 1000 বছর এগিয়ে আছে। এইটাই আসলে তোমার হচ্ছে এফিশিয়েন্ট অনেক বেশি হতে পারে, কিন্তু তুমি ডিসিপ্লিন না, দিন শেষে তোমার ওই এফিসিয়েন্সিতে কোনো কার্য সাধন বা সফলতা আসবে না তোমার কাছে। যার এফিশিয়েন্ট নেই, ডিসিপ্লিন আছে, ওই ব্যক্তিও সফল হতে পারে, কিন্তু আসলে ডিসিপ্লিনের মধ্যে না থাকলে কখনো সফল হতে পারে, সফলতা খুবই কষ্ট। আচ্ছা ফারহান, আমরা অনেকগুলো ইনসাইট নিয়ে কথা বলেছি, তো তুমি তোমার জীবন থেকে শেখা বা তোমার পূর্ব অভিজ্ঞতা থেকে তুমি দর্শকদেরকে কি কি বলতে চাও, বা তাদের কি কি পরিবর্তন নিয়ে আসা উচিত তাদের জীবনে, এবং কি কি ধরনের শিক্ষামূলক বিষয়গুলো তাদের গ্রহণ করা উচিত, এবং আলটিমেটলি ম্যাক্সিমাম সাকসেস পাওয়ার জন্য তাকে কি কি করা উচিত? আসলে ম্যাক্সিমাম সাকসেস পেতে গেলে আমি যেটা মনে করি যে সবার ডিসিপ্লিন হওয়া উচিত। আমি নিজেও চেষ্টা করি সবসময় ডিসিপ্লিনের মধ্যে থাকতে, কারণ ডিসিপ্লিনের মধ্যে থাকলে তোমার প্রত্যেকটা কাজ, খেলাধুলা, খাওয়া দাওয়া, পড়াশোনা, বা তোমার যেই দিকে কাজ করতে আগ্রহী সেই বিষয়ে শেখা, সব কিছুর একটা পারফেক্ট টাইম পাওয়া যায়, একটা কম্বিনেশন থাকে। এই জন্য ডিসিপ্লিন হওয়া উচিত। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আসলে আমাদের মধ্যে থেকে মোরালিটিটা উঠে গেছে, আমরা অনেক লজিক্যাল হয়ে গেছি। তো এই লজিক্যাল হতে যেয়ে অনেক সময় অনেক ক্ষতিও আমাদের হচ্ছে, আচরণ হয়ে গেছে ইললজিক্যাল। মানে মূল কথা, আমাদের মধ্যে যে নৈতিকতাটা আগে ছিল এখন আর নাই। এখন ওই নৈতিকতাটা কিন্তু মানে আমাদের জেনারেশনের কথা বাদই দিলাম, আমাদের জেনারেশনের আগে যারা ছিল তাদের মধ্যেও নাই, এখন নষ্ট হয়ে গেছে। ইভেন ছোট বাচ্চা যারা আস্তে আস্তে বড় হচ্ছে, ওদের মধ্যেও নেই বললেই চলে। পরিবার থেকে নৈতিকতা তৈরি হচ্ছে না। তো ওই নৈতিকতাটা আসলে আমাদের ধরে রাখা উচিত বা এটা চর্চা করা উচিত। কারণ দিন শেষে তুমি মানুষ, আমি মানুষ,
কিন্তু ওই মানসিকতা, মানবিকতা যদি না থাকে তাহলে তো ওই 4 হাত পার পশুর মতো হয়ে গেলাম আমরা। আমাদের তো মানুষ হিসেবে যে আলাদা একটা ট্যাগ, একটা বৈশিষ্ট্য, ওইটা কোথায়? তো আমি মনে করি এটাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমরা অনেক পিছিয়ে। তো সেই জায়গায় আমি মনে করবো যে সবসময় নিজেদেরকে ডেভেলপমেন্ট করার একটা চিন্তাধারা সবসময় না রাখতে হবে। আমি ধনী হব, কিন্তু সেইটা আমার পরিশ্রমে। আমি অন্যের হক মেরে খাবো, অন্যের সম্পত্তি লুট করে খাবো, চাঁদাবাজি করে খাবো, এইভাবে বড় হওয়ার চিন্তা করলে দিন শেষে আসলে কোনো সফলতা আসে না। কারণ পৃথিবী অনেক নিষ্ঠুর। যদি পৃথিবীর সাথে নিষ্ঠুরতম আচরণ করা হয়, পৃথিবীর সাথে নিষ্ঠুর মতো আচরণ করা হয়, পৃথিবী কিন্তু সেটাই আবার ফিডব্যাক দেয়, একটা কম্পাউন্ড ইফেক্টের মতো। তুমি যেটা দিবা সেটা তুমি সেটা পাবা। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। তুমি প্রকৃতিকে যা দিবা বা প্রকৃতি যা ক্ষতি করবে, প্রকৃতিও তোমাকে সে একই ক্ষতি করবে। এটাই নিয়ম, এইটা যুগ যুগ ধরে এমনই হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আসলে ওই মোরালিটিটা রাখা উচিত, মোরালিটির দিকে আমাদের আরো বেশি জোর দেওয়া উচিত। ওইটা আমাদের মধ্যে এই শতাব্দীতে এসে, এই 21 শতাব্দীতে এসে আসলে মোরালিটি আমাদের মধ্যে নাই। আমরা অনেক লজিক্যাল হয়ে গেছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছি, আমাদের সব কিছু এখন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে হয়ে গেছে। তো সেই সুবাদে আমরা আমাদের মধ্যে মোরালিটিটাও হারিয়ে গেছে। তো ওই জিনিসটা আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনা উচিত বা এটা চর্চা করা উচিত বলে আমি মনে করি। তো এই তো এতটুকুই আপাতত। অনেক কথা হলো আমাদের, অনেক কিছু নিয়ে আলোচনা করা হলো, শেয়ার করা হলো। ভবিষ্যতে সময় হলে আবারও আসতে পারি আমাদের স্টুডিওতে, আবারও হয়তো আরো অনেক কিছু নিয়ে কথা হবে, শেয়ার করতে আসবো। হ্যাঁ, অবশ্যই। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমাদের কথোপকথনে কোথাও যদি আপনার মনে হয় যে কোনো কিছু আমরা ভুল করেছি, তাহলে আমরা এক্সট্রিমলি সরি, এবং আপনি অবশ্যই নিজ দায়িত্ব থেকে আমাদের ভুলটা ধরিয়ে দেবেন। এইটাই আপনার নৈতিকতার ভিতরে পড়ে। আপনি যখন একজনকে দেখছেন যে সে কোথাও কোনো একটা জায়গায় ভুল করছে, এটা আপনার একজন সচেতন নাগরিক হিসেবে ধরিয়ে দেওয়া উচিত। তো এবং আপনাদের কোনো আইডিয়া থাকলে বা কোনো পার্সপেক্টিভ থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে আপনি লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ। আজকের পডকাস্ট এই পর্যন্তই। আপনি আপনার লিমিটকে ব্রেক করতে থাকেন এবং নিজেকে আরও বেশি পুশ করতে থাকেন, যাতে আপনি ম্যাক্সিমাম সাকসেসের দিকে এগিয়ে যেতে পারেন। তো ব্রেকিং লিমিটস উইথ মাহফুজ পডকাস্টের আজকের এপিসোড এই পর্যন্ত। ধন্যবাদ, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।